কালকে প্রদীপের একটা ভিডিও এসেছিল, যদিও ভিডিওটা আমার করা হয়নি, আমি কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই ভিডিওটা শুরু করছি। প্রদীপ সেখানে একটা কথা বলল যে চোপার ফেস ভ্যালু প্রদীপের বাড়ি থেকে এসে চোপা যখন বিয়ের আগে চোপাকে কে চিনত, আর যদি বিয়ের আগে চোপার এত ফেস ভ্যালু থাকতো তবে কি প্রদীপের সাথে চোপার বিয়ে হতো, বা চোপার মা বাবা কি বিয়ে দিত? প্রদীপের বাড়িতে আসার পর চোপার ভ্যালু হয়েছে, সেটা আমরা সবাই মানি, এবং প্রদীপ নিজেও স্বীকার করলো যে ওরও ভ্যালুটা হয়েছে সৌমালির থেকে, মানে দিদির থেকে ওর ভ্যালুটা হয়েছে। এবং এটা কোনো জায়গাতে অস্বীকার করার নাকি জায়গা নেই, জায়গা তো নেই, আমরাও জানি সৌমালির জন্যই চোপার ফেস ভ্যালুটা হয়েছে। প্রদীপের হয়েছে, প্রদীপের থেকে চোপার হয়েছে, তো প্রদীপের স্ত্রী চোপা তো হবেই। তো একটা কথা আমি প্রদীপকে বলবো, তোমার সাথে ওর বিয়ে হয়েছে, আর সেই বিয়ে উপলক্ষে তোমার কাছ থেকে ব্লগিং শিখেছে, এডিটিং শিখেছে, সব কিছুকে দুজনকে জড়িয়ে ধরেই তো সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলে, দুজনে মিলেই স্বপ্ন দেখেছিলে যে সংসারটাকে দাঁড় করানোর। তোমার সাথে বসে, তোমার সাথে গলায় গলায় মিলিয়ে কিন্তু সৌমালিকে হেনস্থা করতে কিন্তু চোপাও কম যায় নাই, সমান তালে কিন্তু হেনস্থা করেছিল। এবং তোমার মা তোমার স্ত্রীকে তার মেয়ের জায়গাটা দিয়েছিল, বলেছিল নিজের পেটের মেয়ে অতটা করতে পারে না, যেটা কিনা ছেলের বৌমা হয়ে করেছে। তো এইসব জায়গাগুলি থেকে কোথাও কোনো জায়গা থেকে আমরা দূরে যেতে পারি না, যেগুলি আমরা দেখেছি আর যেগুলি আমরা শুনেছি। তো সেখানটা দেখলাম। তারপর যেটা প্রদীপ বলল, ওর যে প্লে বাটনটা আছে, সেই প্লে বাটনটা থেকে তো নামটা আছে, প্রথম চ্যানেলগুলির নামটা যেটা ছিল সবটাই চোপার নামে ছিল, সেই নামটা হয়তো চেঞ্জ করার চেষ্টাও করবে। প্রদীপ, কবিতার কথা মনে পড়ছে, বল তুই কোথা থেকে আমাকে মুছে ফেলবি? তুমি প্লে বাটনের নামটা চেঞ্জ করতে পারবে, তুমি অন্য কিছুর নামটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, কিন্তু তুমি কি পারবে প্রদীপ তোমার ছেলের বায়োলজিক্যাল মাদারের নামটা চেঞ্জ করতে? কোনো হোয়াইটনার দিয়ে, কোনো কম্পিউটারে দিয়ে, কোনো কিছু দিয়েই ওই মায়ের নামটা মুছতে পারবে না। তোমার ছেলের মুখটা পুরোপুরি মার চেহারাটা নিয়ে জন্মেছে, তুমি কি পারবে সেই চেহারার নামটা মুছে ফেলতে, মানে চেহারাটা বদলে ফেলতে? যে করে না না না, ওর মতো দেখতে হতে পারবে না। তাছাড়া তোমার এফবি পেজে আজও কিন্তু চোপার নামটাই আছে, তাই না প্রদীপ? এখনও কিন্তু চোপার নাম এবং মিত্র টাইটেলটা দিয়েই কিন্তু এফবি পেজটা আছে। তুমি এতদিন হয়ে গেছে, তুমি আজকে বলছো 11 মাস হয়ে গেছে, তাহলে তুমি তাহলে কেন নামটা চেঞ্জ করোনি? আচ্ছা, তারপর দুদিন আগে তুমি বলেছিলে, আমারও খুব ভালো লেগেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সিতে থাকি না, তাহলে কেন আমাকে কন্ট্রোভার্সিতে জড়ানো হচ্ছে। আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল, কিন্তু গত দুদিন ধরে তুমি আবার ওই মন কি বাত বলতে গিয়ে কিন্তু ওই কন্ট্রোভার্সিগুলি ছুড়ে দিচ্ছ। কারণ জানি না কেন, কিছু লোক বলছে ভিউজ, কিছু লোক বলছে না প্রতিবাদ। আচ্ছা, তোমার যে ধারণাটা যে তোমার আইডি, তুমি এখন বলবে দিদি আমার আইডি বা আমার এগ্রিমেন্ট শো করে ও ভাড়া করছে বা বাড়ি কিনছে, তোমার এ আইডি বা তোমার কিছু শো করে ও বাড়ি ভাড়া করেনি। ওর বাড়ি ভাড়া করার সময় যেহেতু এখনও তোমার লিগেলি স্ত্রী, ডিভোর্স হয়েছে, আলাদা সরে গেছে, ঠিক আছে, কিন্তু লিগেলি তোমার স্ত্রী, তাই হয়তো বলেছিল যে মানে ওর নামে করতে গেলে, ওর তো আইডি এখনো হয়নি, কী সব ঝামেলা চলছে আধার কার্ডে, হাজব্যান্ডের নাম দেওয়া হবে কিনা, কিন্তু এটা হয় না। তোমার সাইন ছাড়া তোমার আইডি কোনো জায়গাতে শো করলে কিচ্ছু হবে না, যেটা হয়নি। বাড়ি ভাড়া বা বাড়ি যদি কেন, পুরো যার আইডি দেওয়া হয়েছে ওর বাবা এবং মার, সেখানে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী কান ভরছে বা কোনো ভিউয়ার্স কি কান ভরছে আমি জানি না, কিন্তু বাড়ি ভাড়া বা বাড়ি কেনা, সবটাই কেনার কথা তখন আসছে না, কিন্তু ভাড়া নিয়ে যায়, লোককে রটাক না, তো বাড়ি ভাড়াটা আইডিটা কিন্তু তোমার নামে না, ওর বাবা মার নামে নিয়ে আইডিটা হয়েছে, সেখানে তোমার আইডি কাজে লাগছে না, তাই তোমার এখানে কিছুতেই কিছু যাবে আসবে না। ইনফ্যাক্ট তোমার আইডি যদি কোনো জায়গাতে বেআইনিভাবে লাগায়, তখন তোমার কাছে প্রুফ থাকবে যে গত 11 মাস ধরে তোমরা আলাদা আছো এবং তোমাদের ডিভোর্স কেস চলছে। তাই আইনের দিক থেকে তুমি সম্পূর্ণভাবে সেফ জায়গাতে আছো। এখন তোমাকে লোকে ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সিটা ভয় দেখাতেই পারে, প্রদীপকে জালে ফাঁসি দেবে, প্রদীপকে ট্র্যাপ করা হচ্ছে, প্রদীপকে ফাটাচ্ছে। না প্রদীপ, দেশের আইন এত সস্তা না, প্রশাসন এত সস্তা না, যেখানে ডিভোর্স কেস চলছে, যেখানে এগ্রিমেন্ট পেপার সাইন হয়ে গেছে, বা যেখানে তোমরা একসঙ্গে গত 11 মাস ধরে নেই, সেখানে তোমাকে কোনো অবস্থাতে তোমার স্ত্রী ফাঁসাতে পারবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সির জন্য, নিজেদের ভিউজ হাইকেট করার জন্য অনেক কিছুই বানিয়ে ভিডিও করতে পারে, সেগুলির কোনো বাস্তবে কোনো রকম কোনো কিছু ক্ষমতা নাই, মানে কোনো রকম প্রুফ নাই।
হতে পারে না যে মেয়েটা 11 মাস ধরে স্বামীর ঘর ছাড়া, সে যতই স্বামীর ডকুমেন্ট দিক না কেন, যত কিছুই করুক না কেন, তোমার কোনো কিছু আইডি ইউজ করলো তোমাকে কোনো জায়গাতে জড়াতে পারবে না, কারণ তুমি ওর সাথে নেই। এই জিনিসটা তুমি ক্লিয়ার হয়ে নাও, হয়তো ভবিষ্যতে তোমাকে আবার কোনো কন্ট্রোভার্সি ভিডিও করে বলবে এই তোকে ভাসাচ্ছে, এই তোমাকে এটা করে দিচ্ছে। না, হবে না, আইন মানবে না। তোমরা যেহেতু গত 11 মাস ধরে এক ছাদের নিচ শেয়ার করছো না, তুমি বলবে না আমার জেরক্স কপি, তোমার জেরক্স কপি সব কিছু দিতেই পারে, এটা ইললিগেল হবে, দিতেই পারে। ও তোমার পুরনো স্ত্রী ছিল, এরকম ডিভোর্স হয়ে যাওয়ার পরও হয়তো তোমার কিছু ডকুমেন্ট থাকতেই পারে, জেরক্স থেকে জেরক্স করতেই পারে, এবং ও কোথাও সাবমিট করতেই পারে। যখন ও সাবমিট করবে, যদি কোনো রকম আইনের কাটা ছিঁড়া বা কোনো রকম আইনের মায়া জালে পড়ে, তখনই যখন এটা ভেরিফাই হবে, তখন দেখা যাবে যে যার জেরোস্কপি দেওয়া হয়েছে স্বামী বলে, তার সঙ্গে তার কোনো সম্পর্ক বিগত 11 মাস ধরে নেই, এবং তাদের দুজনের মাঝখানে ডিভোর্স কেস চলছে। এই ডিভোর্স কেস চলাকালীন কোনো তোমার কোনো জিনিস ইউজ করলে সেই জিনিসটাকে গ্রহণ আইন করবে না। তাই সেদিক থেকে দাঁড়িয়ে তুমি সম্পূর্ণভাবে সুনিশ্চিত। এবং বাড়ি ভাড়াটা তুমি বলছো না স্বামীকে ভাই বানিয়ে নিয়ে গেছে, দাদা বানিয়ে নিয়ে গেছে, ঠিক না, ও স্বামীকে দাদা বানাক, দাদাকে স্বামী বানাক, এটা ওর ব্যাপার। তুমি এতদিন কন্ট্রোভার্সি ছাড়ছিলে, এটা কিন্তু অনেকেই প্রশংসা করেছে। এবার আসছি, তুমি বলেছো যে তোমার বাড়িতে থাকতেও প্রচুর ভোগ করেছে, প্রচুর সুখ করেছে। তুমি তো ভরণ পোষণ ভালো রাখবে এই প্রমিসটাই করেছিলে না, ওয়াদাটাও এটাই করেছিলে। তাই 5 বছর তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে তোমার সাথে ভিডিও করেছে, ব্লগিং করেছে, দুটো চ্যানেল দুজনে মিলেই সামলিয়েছো, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ও যদি তোমার কাছ থেকে ভালো শাড়ি বা ভোগ মানে কি ভালো খাওয়া দাওয়া এগুলি করে থাকে, তাহলে ভুলটা কোথায়? ভুলটা তো না, মানুষ সে পেটে যতটুকুন হাঁটবে সেটুকুনই খাবে। বিয়ের প্রথম 2 বছর তোমার কিন্তু কোনো ইনকাম ছিল না। প্রথম দিকে তোমার ছিল 8,000 টাকা চাকরি, তারপর তোমার দিদি তোমাকে নিয়ে যায়, তখনও তুমি কিন্তু একটা মাসোহারায় পেতে, তারপর ভিডিও করার পর প্রায় 1 বছর পর্যন্ত তুমি কিন্তু একটা স্যালারি পেতে। তাই ধরে নাও মোটামুটি বিয়ের 2-2.5 বছর, হ্যাঁ 2 বছর, কারণ বাচ্চাটা হওয়ার পর তোমরা আলাদা হয়েছো, সেই 2 বছর পর্যন্ত তোমাদের কিন্তু 2-3 বছর পর্যন্ত তোমাদের কিন্তু সেরকম কোনো গ্রোথ ছিল না। প্রথম 3 বছর, কারণ প্রথম বছর তুমি ওই কী করবে না করবে করে ব্যাঙ্গালোরে গেলে, তারপরে আসার পর তোমার ওই কি বলে দিদির সাথে কাজ টাজ করলে, ভিডিও করলে, তখন স্যালারি ছিল। তারপর যখন ঝগড়া হলো, তার ধরে না ওই লাস্ট 3 বছর তোমরা রোজগার করেছো। তাই সেই লাস্ট 3 বছরে ও কতটুকুন, প্রথম দিকে তো সেরকম কোনো ভিউজ হতো না, সেরকম কোনোভাবে চ্যানেলটা সেভাবে হয়ও নাই। আর তোমার যদি এতই ভিউজে টাকা তুমি ভোগ করে থাকো, তাহলে তোমার এই গাড়ি, এত আলিশান বাড়ি কি হতো না। আর যেটুকুন ভোগ করেছে এটা সে তোমার, তখন সে তোমার স্ত্রী ছিল। এই তোমার স্ত্রী হিসাবে, যে কোনো স্বামীর অর্ধাঙ্গিনী হিসাবে, হ্যাঁ, সে যদি ব্লগিং নাও করতো, তুমি যদি চাকরি করতে, তোমার ভালো চাকরি করতে, চাকরিওয়ালার স্ত্রী হিসাবে তার কিন্তু সেরকম ভোগ বা সেরকম সুখ করার অধিকারটুকু ছিল। এটাই তো সীতার সিঁদুরের দাবি বলে, তাই না? আচ্ছা, এবার আসছি, তুমি বলেছো তোমার ও যে গেছে, ওর প্রচুর তোমার কাছ থেকে নিয়ে গেছে, ও খালি হাতে যায় নাই, প্রয়োজন হলে সে ফ্ল্যাটটা কিনতেও পারবে, কারণ ওর কাছে টাকাটা এতটাই আছে। তুমি বললে ওর কাছে তোমার 15 লাখ টাকার সোনা আছে, 3 লাখ টাকা ওর নিজের মানে বাপের বাড়ির থেকে দেওয়ার মতো, বাকি যেটা আছে 12 লাখ টাকার মতো, যেটা তোমার সেখানে তোমার মার গয়না, তোমার ছেলের গয়না, সব কিছু নিয়ে 12 লাখ টাকার মতো সোনা ওর কাছে আছে। তোমাকে কথাটা আমি আগেও বলেছি, এই তুমি সোনা নিয়ে কথা বলছো, এই সোনা নিয়ে তুমি এগুলি করছো, কিন্তু তুমি তাহলে কেন সোনা নিয়ে তুমি কথা বলছো? তাহলে আমি তোমাকে রিকভারি যেদিন করতে এসেছিল, তোমাকে একটু মারতে হাত উঠেছিল, সঙ্গে সঙ্গে তুমি কেস করতে গেছিলে, মনে আছে? এবং তুমি কেস করেছো, ওদেরকে প্রশাসন থেকে ডাকিয়েছিল। তাহলে তোমার মার সোনা, যেটা কিনা তোমার মার সম্পূর্ণভাবে অধিকার, সেটা তোমার একটু কোনো অধিকার নেই। স্ত্রী ধন, আমি বারবার বলছি, সেটা নিয়ে তুমি যখন এতগুলি কেস হয়েছে, যখন এত কিছু কোর্টে উঠেছে, তাহলে সেই ধন নিয়ে তাহলে কেন করছো না, পুলিশ কেস করছো না? এটা তোমার অধিকার। ওর গয়না যেগুলো ওকে দিয়েছো সেগুলির ব্যাপারে তোমার কোনো নেই। 12 লাখ টাকার মধ্যে তোমার সন্তানের গয়না যদি নিয়ে থাকে, সেটা তোমার অধিকার নেই। কিন্তু তোমার মার গয়না ও নিয়ে গেছে, তুমি বারবার বলছো, তাহলে তুমি কেন কেস করছো না? এবং কেন কেস করোনি? 11 মাস ধরে তুমি কিন্তু বহুবার বলেছো, যেমন তুমি ওর 5 লাখ টাকা তুমি উঠিয়ে ফেলেছো, যেদিন তুমি জানতে পেরেছো, এটা কিন্তু পুরো ভিডিও ডিটেলস কিন্তু
ও দিয়েছিল, এবং তার জন্য ভিডিওটা এখন নেই, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট সব দেখিয়েছে, এটা দিতে পারে না, প্রাইভেট জিনিস দেখানো যায় না, দিতে পারেনি। তুমি তোমার গয়না যে নিয়ে গেছে সেটার জন্য তুমি কিন্তু চাইলেই কেস করতে পারো, তাহলে কেন কেস করছো না? কি এমন জিনিস যেটা তুমি দেখাচ্ছ না, এবং কেন তুমি বলছো না কি কি গয়না ছিল? তুমি যদি ভুলে যাও তোমার অ্যাটলিস্ট তোমার কি গয়না ছিল স্ত্রীর, তুমি নিশ্চয়ই ভুলোনি যে আমি এরকম শাখা বাঁধানো কিনে দিয়েছিলাম, পলা বাঁধানো কিনে দিয়েছিলাম, 4-5টা আংটি দিয়েছিলাম। এই লিস্টটা তুমি তো বলতেই পারো, আর সেই লিস্টটা ভিডিওতে বলার পর তুমি আরামসে গিয়ে প্রশাসনকে গিয়ে বলতে পারো যে এই গয়না। তোমার স্ত্রীর গয়না হয়তো তোমাকে প্রশাসন ফেরত দিতে পারবে না, কারণ এটা বলবে আপনি স্ত্রীকে গিফট করেছেন, সেখান থেকে আনতে হতে পারবে না। কিন্তু তোমার মার গয়না, যে গয়নাগুলি তোমার মা জন্য মানে তোমার মা নিয়ে গেছো, সেটা কিন্তু পুলিশ চাইলেই সেই গয়নাগুলি কিন্তু বাজেয়াপ্ত করতে পারে। তাহলে কেন তুমি তোমার সেই গয়নাগুলি আনছো না, সেই গয়নাগুলি দাবি করছো না? আচ্ছা, এইবার কালকে একটা চোপা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিল একজন সিঙ্গেল মাদারকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না, সিঙ্গেল মাদার চাইছে বাচ্চার জন্য ঘর ভাড়া, এবং ও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ও ডিভোর্স তোমাকে দেবে না। চোপা এখন ডিভোর্স চাইছে না, যখন তোমার কাছ থেকে চলে গেছো, তুমি বলেছো কালকে ভিডিওতেও বলেছো, আজকেও বলেছো, ওর মা নিজের হাতে মেয়ের সংসারটাকে গুছিয়ে নিয়ে চলে গেছে, এবং ওর মা ওর এই সোনা দানা বাঁধতে নিয়ে যেতে সাহায্য করেছে। মা 3 দিন যখন ছিল তখনই মা মেয়ে মিলে ওই সোনা টোনাগুলি প্যাক করে নিয়েছে, মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যে সোনাগুলিও মাটি খুঁড়ে। আচ্ছা, এখানটা কথা মনে পড়লো, 15 লাখ টাকার মতো সোনা। তোমার মতো একটা স্মার্ট ছেলে যাতে কিছু জানে অনলাইন সম্বন্ধে, তোমরা এত টাকা সোনা ব্যাংকের লকারে না রেখে 15 লাখ টাকা সোনা তুই মাটি খুঁড়ে মাটির মধ্যে রেখেছিলে। যদি ওই জায়গাটা মনে না থাকে, বা জায়গাটা কোনো কারণে বৃষ্টির জলে ধুয়ে গেল, বা অনেক কিছু হতে পারে, তো সেটা তোমার মনে হয়নি একবারও? সেটা মনে না হয়ে তুমি ওই মাটি খুঁড়ে ও নিয়ে চলে গেল। আর তোমাদের বাড়িটা বড় বাড়ি, যখন ওরা মা মেয়ে মাটি খুঁড়ছিল ওই জায়গাটা তোমাদের চোখে কারোর পড়েনি? এমন তো না, ওই সময় ঝগড়া চলছে তোমাদের যে এমন না কেউ তোমরা দেখবে না, কিছু না, তোমার মা খুব ভোরে ওঠে, তুমিও অনেক রাত্রে করে ঘুমাও, যখন মাটি খুললো তোমার মতো কেউ দেখলে না। আর এত লাখ টাকা সোনা তুমি ঘরে রেখে দিলে, এগুলি তো বোকামি করেছো প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনও বোকামি করছো। তোমার মার গয়না কিন্তু তুমি যেই মাত্র মানে আইনের দ্বারস্থ হবে, অ্যাজ সুন অ্যাজ তুমি নক করবে, তুমি কিন্তু তোমার মার সোনা দানা সব ফেরত পাবে, ফেরত তুমি পুরো পাবে। আর ওরা এর থেকে বড়, ওরা মা মেয়ে মাটি খুঁড়ে গয়না নিয়ে গেল, তুমি তোমার বাড়িতে 3 জন লোক, তুমি, তোমার বাবা, তোমার মা। মাটি খোঁড়া তো ইজি না, তোমার নিশ্চয়ই মাটির একদম উপরে রেখে দাওনি, অনেকটা ভেতরে শাবল টাবল দিয়ে বাড়ির একটা বউ মাটি খুঁড়ছে, একটা বাড়ির বউ মাটি খুঁড়ছে, এটা দেখাই যায়। বউ কোথায় গেছে? তখন ঘরে ঝগড়া চলছিল, হ্যাঁ, বউ কোথায় গেছে? বউকে তখন চোখে চোখে রাখবেই, আর বউ না কিছু করে ফেলে, সেইখানে দাঁড়িয়ে কি করে দেখলে না সেটা আমি বুঝতে পারলাম না। সেইটা আমি বুঝতে পারলাম না সোনাটা অ্যাকচুয়ালি ছিল কোথায়। প্রথমত সোনাটা অ্যাকচুয়ালি ছিল কোথায়? এমন তো না যে তোমার বেডরুমেরই কোনো জায়গাতে রেখেছিলে, এটা তুমি বলতে পারছো না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া, তুমি বলতে চাইছো মাটির নিচে ছিল। আচ্ছা, আজকে তুমি বলেছো যে ও বলছে ডিভোর্স চাই না। হ্যাঁ, এখন গত 3-4 মাস ধরেই তুমি ওই স্ট্রাইকটা দেওয়ার পর থেকে শুরু করেছে বলা ডিভোর্স চাই না, ডিভোর্স চাই না, ডিভোর্স চাই না। প্রথম দিকে খালি বলতো মুক্তি চাই, মুক্তি চাই, এখন খালি বলে ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। তুমি সুন্দর কথা বলেছো যে সিঙ্গেল মাদার কি করে হলো? সিঙ্গেল মাদার তো নয়, ও হচ্ছে ডাবল ফাদার ছেলেকে দেবে। সেটা তো ভবিষ্যৎ বলবে। হ্যাঁ, ওর বায়োলজিক্যাল ফাদার তো আছে। হ্যাঁ, সিঙ্গেল মাদার নয়, সিঙ্গেল মাদার তখনই হবে যখন বাচ্চাটাকে নিয়ে ও একা পালবে। এখন পর্যন্ত সিঙ্গেল মাদার না, যতক্ষণ ডিভোর্স হবে এবং সম্পূর্ণ বাচ্চাটা ওর কাছে থাকবে তখনই ও সিঙ্গেল মাদার হবে। কিন্তু ও, তুমি ঠিকই বলেছো, তোমার থেকে শিখেছে ক্লিক বেট টাইটেলগুলি দিয়ে। যেমন তোমার বাড়ি থাকতেও বলতো, ননাস আসলো, ননদের এই কথাগুলি মানতে লাগলো, ননাস এই কথাটা বললো, এরকম করে তখন কিন্তু লিখতো থামনেলে। ঠিক এইবারও এর মধ্যে থামনেলে একটা ক্লিক বেট দিল, সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাটাকে আনতে চাইছি বা ভালো রাখতে চাইছি, আমাকে কেউ ভালো থাকতে দিচ্ছে না, বাচ্চার ভালো চাইছে, বাচ্চাকে ওখানে নিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে আশেপাশে কোনো স্কুলে ভর্তি করাবে, তারপর ওখান থেকে টিউশন নেবে। এটা ওর একটা প্ল্যান বা ওর স্বপ্ন, যা দেখছে। তো বাচ্চাটা পাবে কি পাবে না, কদিনের জন্য পাবে, কাস্টাডি পাবে, তুমি পাবে না ও পাবে, সময় বলবে। সময়কে সময় দিচ্ছি আমরা। হ্যাঁ, বাচ্চাটা কদিনের জন্য যাচ্ছে, বা কে পাবে, কে জেনুইন না, কার দাবি বেশি, কার দাবি কম। বাচ্চার, তুমি যেটা আজকে বলেছো, ফিট করা বাচ্চা ফেলে কী করে চলে গেছিলো, ফিট করা বাচ্চাটা থেকে ও দূরে চলে এসেছিলো। যখন ওর জ্বর হয়েছিল, তুমি প্রায় 10 দিন 12 দিনের মতো, প্রায় 2 সপ্তাহের মতো কিন্তু তুমি একা রেখে দিয়েছিলে। তখন থেকে ও বুঝে গেছে বাচ্চাটা, ওই সময়টার খালি পান শুরু হয়েছে, এবং বুঝতে পেরেছে বাচ্চাটা ফিড
না করেও থাকতে পারে। ওটাই কিন্তু সময় যখন প্রথম তুমি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছিলে, তখনও বাচ্চাটা ফিট করতো, কিন্তু ছোঁয়াচে জ্বর, বাচ্চাটার জ্বর হয়ে যাবে এসব বলে তুমি নিয়ে চলে এসেছিলে যে জ্বর থেকে জ্বর হবে, মার জ্বর, বাচ্চার জ্বর হবে, তাই তখনই অভ্যাসটা হয়েছে। হ্যাঁ, তো এখন বাচ্চাটাও নেবে। তবে ডাবল ফাদার যেটা তুমি বলছো, ডাবল ফাদার হবে কি না আমি জানি না। হ্যাঁ, তুমি ভাবে কি জানেন না, সবাই জানে পুরো ওয়াইটি, আপনি জানেন না? হ্যাঁ জানি, কিন্তু জানো তো ভাই, ভিডিও টু ভিডিও না করলে মুশকিল। কারণ ওই লোকটা বলেছে, কে বলেছে আমি ওর স্বামী, কে বলেছে হ্যাঁ আমি ওর ওয়েল উইশার, শুভচিন্তক। হ্যাঁ, তো ও বলছে ও এখানে একা থাকবে এখন, তখন এগুলি বললে আমি মুশকিলে পড়তে চাই না, তাই আমি কোনো রকম কথা ভিডিওর বহির্ভূত বলবো না। দেখবো যখন বিয়ে হবে, দেখবো যখন ও শাখা সিঁদুর, এটা তো শুনছি আমরা, কানা ঘুষায় শুনছি। অফিসিয়ালি যেদিন ও সামনে নিয়ে বসে বলবে ইয়েস সে আমার হাজব্যান্ড, তা তো না। কারণ এখনও ওই যখন ভাড়া ঠিক করতে যাওয়ার পরেও যেটা শুনলাম, তোমার নামটা বলতে হয়েছে, তোমার আইডিটা দেখাতে হয়েছে, কারণ সে এখনও তোমার লিগেলি তোমার স্ত্রী আছে, এখনও সে তোমারই স্ত্রী। তাই সেখানে এখন যদি আমি কাউকে বলি বাচ্চার আবার ডাবল ফাদার, ফাদার তখনই হবে যখন অফিসিয়ালি বিয়ে করতে পারবে। যদি ও ডিভোর্স না দেয়, তোমাকে ডিভোর্স না দেওয়া মানে কি, ডিভোর্সটা ও পাচ্ছে না, তাহলে ও যদি ডিভোর্সটা না পায়, তাহলে কিন্তু ওর শুভচিন্তক হোক, ওয়েলিশার হোক, প্রেমিক হোক, হাজব্যান্ড হোক, যেটা বলছো ঘর সংসার যা কিছু কারো হোক, লিগেল কিন্তু হবে না। তাহলে বাচ্চার বাবা হওয়ার কোনো ইসেই আসে না, প্রশ্নই আসে না। বায়োলজিক্যাল না অ্যাডাপ্ট ফাদার হওয়ারও কোনো প্রশ্ন আসে না, অ্যাডাপ্টেড ফাদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সে তো ডিভোর্স দিচ্ছে না। ডিভোর্স না দিলে ওই পুরুষ, যে কোনো পুরুষ, সে যেই অসুখ, এখনের জন্য হোক, বাইরের থেকে কোনো আসুক, যে অসুখ, তার হাতে সিঁদুর কিন্তু পড়তে পারবে না। সিঁদুর যদি পড়তে নেবে তার ওর নিজেরও বিয়ে হবে না। যদি ওর বিয়ে না হয়, তাহলে বাচ্চার বাবা হওয়ার তো প্রশ্নই আসে না, ডাবল ফাদারের প্রশ্নই আসে না। তার মানে ও সিঙ্গেল মাদার থাকবে। সিঙ্গেল মাদার তখনই হবে যখন তোমার থেকে ডিভোর্স হবে। আর সিঙ্গেল মাদার কাকে বলা জানো? যেই মা একা হাতে বাচ্চার ভরণ পোষণ, বাচ্চাটাকে একা হাতে বড় করে। যেহেতু বাচ্চাকে সাথে এই বিগত 4 বছর ধরে তোমার পাশে আছে, তোমার কাছে আছে, তোমার ছায়ায় আছে, তো এখন পর্যন্ত সিঙ্গেল মাদার হওয়ার প্রশ্নই আসে না। দেখা যাক। আর ডিভোর্স যখন তোমাকে দেবে না, তখন কিন্তু সিঙ্গেল মাদারও হবে না। ডিভোর্স না দিলে ও অফিসিয়ালি তোমার স্ত্রী। তাহলে অফিসিয়ালি স্ত্রী থাকলে অফিসিয়ালি বাচ্চার বাবা তুমি। হ্যাঁ, তাহলে কোনো অবস্থাতেও সিঙ্গেল মাদার হতে পারছে না। তাই না তো ও সিঙ্গেল মাদার হবে, না তো তোমার বাচ্চার জীবনে ডাবল ফাদার আসবে। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে আমি বলবো, যে তোমার সোনা নিয়ে যে কথা তুমি বারবার বলছো, আমার এত টাকার সোনা, এত টাকার গোল্ড, 12 লাখ টাকার গোল্ড চলে গেছে, আমার মনে হয় তোমার আইন এই কথা মুখে না বলে তুমি একটা প্রুফ আমাদেরকে দিয়ে দাও এবং আইনের দ্বারস্থ হও। আইনের দ্বারস্থ, কারণ আইন সবার জন্য সমান। তোমার বিশেষ করে তোমার মার গয়নাগুলির জন্য তোমার কিন্তু দরকার আছে। হ্যাঁ, তুমিও দেখিয়ে দাও তুমি সাচ্চা বলছো। যেমন ও যখন 5 লাখ টাকা বলেছিল, ও দেখিয়ে দিয়েছিল, ইয়াস 5 লাখ টাকা, এই দেখো। তুমিও বলবে ইয়াস, এই দেখো আমি আজকে, যেমন ওর বাবা যখন তোমাকে মারতে এসেছিল, তখন আমি কিন্তু বলেছিলাম এই কাজটা ভদ্রলোক ভুল করেছে, আমি এক ফোঁটা সাপোর্ট করিনি। আইন নিজের হাতে নেওয়া যায় না, আর পুলিশের সামনে তো একদমই না। কি করে তোমার দিকে উনি মানেনি আমিও জানি, কিন্তু এই ভঙ্গিটা উনি ভুল করেছিলেন। পুরোপুরি ভিডিওতে প্রুফ দেখতে পেয়েছি, আমি বলেছিলাম সেটা ভুল করেছেন। তুমি সেই ভুলটাকে কাজে লাগিয়েছো এবং তুমি সেটা আইনের দ্বারস্থ গেছো। তাই এখনও তুমি ওর এত লাখ টাকা সোনা তুমি কেন ছাড়বে? তুমিও আইনের দ্বারস্থ হও এবং তুমিও দেখিয়ে দাও যে ইয়েস, ও আমার মার সোনাও নিয়ে গেছে। যাই হোক প্রদীপ, তুমি বলেছো তোমার কোনো চিন্তার কারণ নেই, কারণ তুমি ওকে আর জীবনে কোনদিন ফেরত নেবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনদিনও ফেরত নিও না, কিন্তু তোমার জীবনে আর অন্য কোনো মহিলা বোধহয় আসতে পারবে না, কারণ ও তো তোমাকে ডিভোর্স দেবে না। ডিভোর্স না দিলে অন্য কোনো মহিলা, তুমি তো আর ওই প্রেম করবে না বা পরকীয়াও করবে না, তাহলে কি করে তোমার অন্য কোনো মহিলা, মানে কোনো স্ত্রী রূপে তোমার ঘরে আসতে পারবে? জানি না কথাগুলি কদিনও ঠিক থাকবে, পয়েন্ট সেটাও জানি না। হতে পারে বাচ্চাটা নিয়ে যাওয়ার পর তোমার কাছ থেকে আবার ডিভোর্স চাইবে। যেভাবে বললো কালকে কোর্টে কেস ছিল, আমি যাইনি, মানে এই তো কালকে পাশে যাওয়া ছিল, জন্মদিনে যাইনি। ডিভোর্স কেস করলো, ফোন 98 দিল, এখন সেই মেয়েই বলছে ডিভোর্স কেস ছিল, কালকে আমি কোর্টে যাই নাই। যাবে না যাবে নিজের ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে এখন, বুঝলে না? তো তুমি যদি ডিভোর্স চাও, তুমি চাইলে কিন্তু তুমি তোমার তরফ থেকেও কেস করতে পারো এবং সেটা ওয়ান সাইডেড ডিভোর্স হিসাবেও কিন্তু হয়ে যাবে। যদি ও কোর্টে নাও আসে, তুমি যদি ডিভোর্স চাও, তুমি যদি কেস ফাইল করো, 1 বার 2 বার 3 বার হিয়ারিং হবে, ও যদি একদিনের জন্য না আসে, ও যদি সাইন নাও করে,
একতরফা ডিভোর্স কিন্তু দেওয়া যায়। এটার জন্য স্ত্রীর কোনো সাইনের প্রয়োজন পড়ে না। কোর্ট হিয়ারিং দেবে 1 বার 2 বার 3 বার, যদি মেয়েটা না আসে তখন ডিক্রি জারি করবে, তোমাদের বিয়েটাকেই কিন্তু ইনভ্যালিড, মানে বিয়েটাই তোমাদের হয় না, খারিজ করে দেবে। কারণ যেহেতু তুমি এই মেয়েটাকে নিয়ে সংসার করতে চাইছো না। তাই বলছি প্রদীপ, কোনো চাপ নেই, ডিভোর্স যদি ও তোমাকে না দেয় তুমিও কিন্তু ডিভোর্স নিতে পারবে। একতরফা ডিভোর্স ভারতবর্ষে আছে, হ্যাঁ। আর তোমার যেহেতু 11 মাস অলরেডি তোমাদের সেপারেশন হয়ে গেছে, এক ছাদের নিচে নেই, তুমি চাইলেই কিন্তু ডিভোর্সটা ফাইল করলে ভেরি সুন উইদিন 6 মাসের মধ্যে উইদাউট ওর সাইন ডিভোর্স হয়ে যাবে, বুঝলে? প্রতিটি আইন যেমন আছে ঠিক তেমনি আইনের লুপ হোল মানে ফাঁক আছে, বুঝলে? ভালো থাকিস ভাই, সুস্থ থাকিস, সবাই ভালো সুস্থ থেকো, বাই।